আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে ট্রানভার্স টোপোগ্রাফিক সিমেট্রি ফ্যাক্টর নির্ণয় করতে হয়। প্রথমে আমাদের জানতে হবে যে ট্রানভার্স টোপোগ্রাফিক সিমেট্রি ফ্যাক্টর বলতে কি বোঝায়। তো এখানেতে যেটা বলা হয়েছে দেখো যে দ্য ট্রানভার্স টোপোগ্রাফিক সিমেট্রি ফ্যাক্টর ইজ এ কোয়ান্টিটেটিভ মেজার দ্যাট ইভ্যালুয়েটস দ্য সিমেট্রি অফ এ রিভার উইদিন ইটস ভ্যালি। It helps detect tectonic tilting and active deformation by analyzing how much a river has shifted from the center of its valley. অর্থাৎ এই ট্রানভার্স টোপোগ্রাফিক সিমেট্রি ফ্যাক্টর একটি কোয়ান্টিটেটিভ মেজার্স বা এই পরিমাণগত বা সংখ্যাগত পরিমাপ, যা একটি নদী অববাহিকার কেন্দ্রীয় রেখার মানে নদী অববাহিকার যে একদম কেন্দ্রীয় যে অঞ্চলটা রয়েছে সেই কেন্দ্রীয় অঞ্চল বরাবর একটা যে কেন্দ্রীয় রেখা যদি আমরা কল্পনা করি, তো সেই কেন্দ্রীয় রেখার তুলনায় নদীর অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা নদী অববাহিকা কেন্দ্রীয় অঞ্চল থেকে সেই নদীটা কতটা দূরে বা কতটা কাছাকাছি অবস্থান করছে বা নদীর যে অবস্থানটা কি সেইটা নির্ধারণেতে ব্যবহার করা হয়। এবার এটি মূলত নদীর পার্শ্বীয় স্থানান্তরণ পরিমাপ করে এবং শনাক্ত করে যে নদী এই টেকটনিক শক্তির ফলে কতটা সরেছে। অর্থাৎ অববাহিকার কেন্দ্রীয় অঞ্চল থেকে টেকটনিক কার্যকলাপের ফলেতে সেই নদীটি কতটা সরে অবস্থান করছে সেইটা জানতে পারা যায় এই ট্রানভার্স টোপোগ্রাফিক সিমেট্রি ফ্যাক্টর থেকে। আর একটা বিষয় দেখো এখানেতে যেটা বলা হচ্ছে যে ইফ এ রিভার মাইগ্রেটস সিগনিফিকেন্টলি টু ওয়ান সাইড ইট সাজেস্ট টেকটনিক অ্যাক্টিভিটি ইনফ্লুয়েন্সিং দ্য ল্যান্ডস্কেপ। অর্থাৎ কিনা যদি একটি নদী তার অববাহিকার কেন্দ্র থেকে দূরে চলে যায়, মানে অববাহিকার কেন্দ্র থেকে সে যদি দূরে অবস্থান করে, তবে এটা ইঙ্গিত দেয় যে এই ভূগঠনের পরিবর্তন বা টেকটনিক কার্যকলাপের ফলেতে এই নদীর গতিপথ তথা অববাহিকার যে ভূমিরূপ আছে তাকে প্রভাবিত করেছে। এবারেতে আসি হচ্ছে এই ট্রানভার্স টোপোগ্রাফিক সিমেট্রি ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো এর জন্য একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা হচ্ছে দেখো এই যে টি ইজ ইকুয়াল টু ডিএ ডিভাইডেড বাই ডি। তো এখানেতে যেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, টি মানে ট্রানভার্স টোপোগ্রাফিক সিমেট্রি ফ্যাক্টর, যেটাকে সংক্ষেপে টি ফ্যাক্টরও বলা হয়ে থাকে। ডিএ মানে হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য বেসিন মিড লাইন টু দ্য মেইন রিভার চ্যানেল। অর্থাৎ এই অববাহিকার কেন্দ্রীয় রেখা, অর্থাৎ অববাহিকার নদী অববাহিকার যে কেন্দ্রীয় অঞ্চলটা আছে সেই কেন্দ্রীয় অঞ্চল বরাবর যে রেখাটাকে আমরা টানবো, তো সেই যে কেন্দ্রীয় যে রেখা সেই রেখা থেকে নদীর বর্তমান অবস্থাটা মানে সেই কেন্দ্রীয় রেখা থেকে নদী কতটা দূরে অবস্থান করছে সেই দূরত্বটা। আর ডিডিটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য বেসিন মিড লাইন টু দ্য বেসিন মার্জিন। অর্থাৎ হচ্ছে অববাহিকার এই কেন্দ্রীয় রেখা থেকে অববাহিকার প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ যে দূরত্বটা আছে সেই দূরত্বটা। তো এই যে বিষয়টা আছে এই বিষয়টাকে আরো ভালোভাবে বোঝার জন্যে আমরা একটা চিত্রের সাহায্যেতে এই জিনিসটাকে বুঝবো। তো দেখো এখানেতে আমার কাছে একটি নদী অববাহিকা আছে এইটা। তো আমরা এই নদী অববাহিকাটার ওপরেতেই আমরা এই টি ফ্যাক্টর ক্যালকুলেট করব। তো তার আগে এই ডিএ আর ডিডি যে দূরত্বটা আমাদের লাগবে সেটা কিভাবে আমরা নির্ণয় করব। তো দেখো ফর্মুলা থেকে তো আমরা বুঝলাম দূরত্বটা কোনটা কাকে বোঝাচ্ছে। এবারেতে দেখো এইখানেতে এই যে সমগ্র যে নদী অববাহিকা যে অঞ্চলটা রয়েছে, দেখো এই নদী অববাহিকা অঞ্চলটার এই মাঝ বরাবর একটা লাইন রয়েছে, এটা হচ্ছে বেসিন মিড লাইন। এটাই হচ্ছে সেই কেন্দ্রীয় রেখা যেখান থেকে আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে। এবারে দেখো এইটা হচ্ছে নদী, এই যে অববাহিকাটা আছে অববাহিকার প্রধান নদীটা হচ্ছে এটা। এবারে এই যে কেন্দ্রীয় রেখা রয়েছে এই কেন্দ্রীয় রেখা অর্থাৎ বেসিন মিড লাইন থেকে এই নদীটা কতটা দূরে অবস্থান করছে। তো অর্থাৎ এই বেসিন মিড লাইন আর এই যে নদীর মাঝের যে দূরত্বটা আছে
সেটা হচ্ছে ডিএ দিয়ে বোঝানো হয় এই দূরত্বটাকে। আর একটা যেটা রয়েছে দেখো দূরত্ব, যেটা হচ্ছে ডিডি। ডিডিটা হচ্ছে এই বেসিন যে মিড লাইন রয়েছে, এই মিড লাইন থেকে একদম নদী অববাহিকার একেবারে যে সীমা, এই বাউন্ডারিটা যেটা রয়েছে এই পর্যন্ত যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে বোঝানো হয়ে থাকে। এবার দেখো এইখানেতে আর একটা জিনিস আছে, এর যে ভ্যালুটা আছে, আমরা যে ভ্যালুটা যেটা পাই ক্যালকুলেশন করার পরেতে আমরা ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে দেখো যে টি ভ্যালু, মানে টি ফ্যাক্টরের যে ভ্যালুর যে রেঞ্জটা আছে সেটা 0 থেকে 1 পর্যন্ত হয়, এর মধ্যে হয়। যদি 0 হয় তাহলে পারফেক্টলি সিমেট্রিক বেসিন, আর যদি 1 হয় তাহলে ম্যাক্সিমাল সিমেট্রি বেসিন। তো এবার দেখো এইখানটাতে এই যে টি যদি 0 হয় তাহলে কি বোঝাচ্ছে দেখো, যে দ্য রিভার ইজ নিয়ার দ্য বেসিন সেন্টার ইন্ডিকেটিং টেকটনিক স্টেবিলিটি, অর্থাৎ নদী অববাহিকা কেন্দ্রে অবস্থিত, অববাহিকার কেন্দ্রে অবস্থিত রয়েছে, যা নির্দেশ করে যে টেকটনিক কার্যকলাপ নেই বা থাকলেও সেটা খুব কম। যদি গ্রেটার দেন, দেখো টি যদি গ্রেটার দেন হচ্ছে 0.5 যদি হয় তাহলে কি হবে, দ্য রিভার হ্যাজ মাইগ্রেটেড সিগনিফিক্যান্টলি স্ট্রাগলিং টেকটনিক টিল্টিং অর অ্যাক্টিভ ডিফরমেশন, অর্থাৎ হচ্ছে যে এই নদী উল্লেখযোগ্যভাবে সরেছে, অর্থাৎ কেন্দ্রীয় অঞ্চল থেকে সরেছে, আর যেটা ইঙ্গিত দেয় যে টেকটনিক টিল্টিং হয়েছে, আর যেটা সক্রিয় ভূগাঠনিক বিকৃতি মানে অ্যাক্টিভ ডিফরমেশনকে ইন্ডিকেট করে থাকে। আর একটা দেখো যেটা রয়েছে, যেটা হচ্ছে যে যদি 1 হয় তাহলে দেখো যে রিভার ইজ লোকেটেড অ্যাট দ্য এক্সট্রিম এজ অফ দ্য ভ্যালি লাইকলি ডিউ টু স্ট্রং টেকটনিক ফোর্সেস, অর্থাৎ নদী অববাহিকা একেবারেই প্রান্তে অবস্থিত, মানে অববাহিকার একদম প্রান্তেতে অবস্থিত, যা অত্যন্ত শক্তিশালী টেকটনিক প্রভাবকে নির্দেশ করে। যদি এরকম হয় যে কোনো নদী অববাহিকা একদম অববাহিকার পুরো প্রান্তীয় অঞ্চলে অবস্থান করছে কেন্দ্রীয় অঞ্চল থেকে সরে, তাহলে বোঝা যায় যে সেইখানেতে অত্যন্ত শক্তিশালী টেকটনিক প্রভাব মানে টেকটনিক কার্যকলাপ হয়েছে, যার ফলেতে নদীটা সরে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের টি ফ্যাক্টরের বিষয়টা। এবারেতে আমরা আসবো হচ্ছে এই টি ফ্যাক্টর কিভাবে আমরা ক্যালকুলেট করব, কিভাবে এই সম্পূর্ণ ভ্যালুটাকে আমরা বার করব। এবার এর জন্য আমাদের ফার্স্টেতে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটি বেসিন লাগবে, একটা রিভার বেসিন আমাদের লাগবে, যেটা আমরা আমাদের যে টোপোশিট হয় সেই টোপোশিট থেকে আমরা ট্রেসিং করে তুলে নেব। তো এর জন্যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের যে টোপোশিট আছে সেই টোপোশিট থেকে তোমরা একটা রিভার বেসিন হচ্ছে ট্রেসিং করে তুলে নেবে ফার্স্টেতে। এই দেখো এখানেতে আমি যেরকম হচ্ছে এখানেতে আমার কাছে এই যে রিভার বেসিনটা রয়েছে, দেখো এটা এই যে বেসিন অফ ট্রিবিউটারি অফ চানাগড়ি রিভারের হচ্ছে এই রিভার বেসিনটা সম্পূর্ণ রয়েছে, এবং এটার টোপোশিট যেটার থেকে তুলেছি আমি, সেটার টোপোশিটের নাম্বারটা হচ্ছে 73D/10। আর আরএফ তো তোমরা জানোই, টোপোশিটের আরএফ যেটা হয় 1:50,000 আরএফ এর রয়েছে। তো এরকমভাবে ট্রেসিং করে তোমরা সবার প্রথমেতে টোপোশিট থেকে একটা রিভার বেসিন সম্পূর্ণ তুলে নেবে ট্রেসিং এর উপরেতে। তারপরেতে দ্বিতীয় যে কাজটা তোমরা করবে সেটা হচ্ছে যে এখান থেকে প্রধান যে নদীটা আছে সেই নদীটাকে তোমরা তুলবে। প্রধান নদী চিহ্নিত করবে কি করে, দেখবে যে এই যে মাঝখান থেকে যে নদীটা এখান থেকে গিয়েছে, অর্থাৎ যে নদীটার দুপাশেতে দেখো আরো ছোট ছোট নদী এসে মিলিত হয়েছে, তো এগুলো হচ্ছে উপনদী। আর এই যে প্রধান যে নদীটা যেটা রয়েছে, এই যে মাঝখান থেকে যে নদীটা গিয়েছে, যার দুপাশ থেকে নদীগুলো এসে মিলিত হয়েছে, তো এই মাঝখানের এই যে নদীটা আছে এই নদীটা হচ্ছে এই অববাহিকার প্রধান নদী। এবং তার সঙ্গে সঙ্গে নদীটা কোন দিকে বয়ে চলেছে সেটাও তোমরা হচ্ছে এই তীর চিহ্ন দিয়ে তোমরা দেখিয়ে দেবে, তাহলে তোমাদের পরে সুবিধা হবে। তো আমার ক্ষেত্রে দেখো এই নদীটা হচ্ছে এই বাঁ দিক থেকে ডান দিকেতে প্রবাহিত হচ্ছে এদিকেতে। এবারে এই কাজটা করার পরেতে কি করবে, তোমরা আরো একটা ট্রেসিং পেপার নেবে। ট্রেসিং পেপার নিয়ে তোমরা হচ্ছে দেখো এই যে এরকম ভাবে ট্রেসিং পেপার আর একটা নিয়ে এই পুরো নদীটার অববাহিকার অঞ্চলের উপরেতে তোমরা বসিয়ে দেবে, এবং বসিয়ে দিয়ে সেম একই রকম ভাবে এই অববাহিকার যে
সীমানাটা আছে সেটা তোমরা তুলে নেবে। এবং এক্ষেত্রে তোমরা যেটা তুলবে কি, যে শুধুমাত্র প্রধান যে নদীটা আছে সেই প্রধান নদীটাকেই তুলবে। এর দুপাশেতে যে উপনদীগুলো আছে সেই উপনদীগুলো এবার তোলার কোনো প্রয়োজন নেই। এইখান থেকে এই তুলে নিলে, তুলে নেওয়ার পরেতে তোমাদের এই কাজটা হয়ে গেল। দেখো আমরা প্রধান যে নদীটা আছে সেই নদীটাকে এবারেতে আমরা মার্ক করে নিয়েছি এবং তার যে বেসিন যে এরিয়া যেটা রয়েছে সেটাকেও আমরা করে নিয়েছি। এরপরেতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই অববাহিকার মিড লাইনটাকে টানতে হবে। তারপরেতে এই দূরত্বগুলোকে পরপর আমাদের বার করতে হবে। তো এবার মিড লাইন টানবে কি করে? মিড লাইন টানার জন্য তোমাদের আরো একটা কাজ করতে হবে, যেটা খুব সহজে মিড লাইন টানার ক্ষেত্রে তোমরা পারবে। সেটা হচ্ছে তোমরা একটা স্ট্রেসিং গ্রাফ পেপার নেবে। দেখো এই যে স্ট্রেসিং যে গ্রাফ পেপার যেটা হয়, দেখো এই স্ট্রেসিং গ্রাফ পেপারের উপরেতে তোমরা একই রকম ভাবে এই যে নদী অববাহিকাটা আছে এই নদী অববাহিকাটাকে তোমরা সম্পূর্ণ তুলে নেবে, প্রধান নদী সহ সুন্দর করে যতটা নিখুঁতভাবে পারা যায় তোমরা হচ্ছে এটা তুলে নেবে। তোমরা যদি সময় বাঁচাতে চাও তাহলে আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে একদম সরাসরি তোমরা দেখো এই যে প্রথমেতে আমরা যে স্ট্রেসিং পেপারটার ওপরেতে আমরা এই যে প্রধান নদীর অববাহিকাটা যেটা তুলেছিলাম, যেখানে সব নদীগুলো ছিল, তোমরা আর একটা মানে কাগজ না নষ্ট করে তোমরা সরাসরি এটাকেই হচ্ছে এই স্ট্রেসিং গ্রাফ পেপার এর ওপরেতে বসিয়ে দিয়ে তোমরা এই নদী অববাহিকাটাকে তুললে এবং তার যে মাঝখানে যে প্রধান যে নদী যেটা রয়েছে সেই প্রধান নদীটাকে তোমরা স্ট্রেসিং পেপারের ওপরেতে তুলে নিলে। এবং স্ট্রেসিং পেপারটা এটা তুললে কি হবে, তোমার এই মাঝখানের এই যে লাইনটা আছে এই লাইনটাকে ড্র করতে তোমার সুবিধা হবে। তো এবারে দেখো আমরা স্ট্রেসিং পেপারের ওপরেতে তুলে নিয়েছি, এটাকে আমি আগে থাকতেই তুলে রেখে দিয়েছি। তো এটা তো তোলা কোনো ব্যাপারই নয়, তোমরা সবাই জানো, জাস্ট দেখে দেখে ছাপ তোলার মতন তুলতে হবে। এবারেতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখান থেকে আমাদের এই মিড লাইনটাকে ড্র করতে হবে। এই যে বেসিন যে মিড লাইন আছে এটাকে আমাকে করতে হবে। এবার এইটা করার সময় আমাদের কি করতে হবে, দেখো যে কারণেতেই এই স্ট্রেসিং পেপারের উপরেতে আমি তোমাদেরকে তুলতে বললাম। এটা সাদা কাগজের উপরেতেও তুলতে পারা যায় বা ট্রেসিং পেপারের উপরেতেও তোলা যায়, কিন্তু সেক্ষেত্রে একটু তোমরা সমস্যায় পড়তে পারো। কিন্তু এই ট্রেসিং গ্রাফ পেপারের উপরেতে যদি তোলো তাহলে তোমাদের সেই অসুবিধাটা হবে না। এবার দেখো এই যে নদী অববাহিকা যেটা রয়েছে, দেখো এখান থেকে এই প্রধান নদীটা বাঁদিক থেকে এই ডান দিকেতে বয়ে চলেছে। এবারেতে এই স্ট্রেসিং গ্রাফ পেপারটা দেখো এটা হচ্ছে মিলিমিটার ডিভিশন গ্রাফ পেপার বা সিএম ডিভিশন গ্রাফ পেপার। এখানেতে দেখো এই 1 সেন্টিমিটার অন্তর অন্তর করে হচ্ছে এই মোটা করে দাগ দেওয়া আছে। তো তোমরা প্রথমে দেখবে যে এই যে অববাহিকা যেটা রয়েছে এই অববাহিকার এই বাঁ দিক এবং ডান দিকেতে এরকম মোটা দাগ কোনটা আছে সবার শেষ। তো দেখো আমার ক্ষেত্রে এইখান থেকে এই দাগটা হচ্ছে মোটা দাগটা এইটা রয়েছে। তো এই দাগটাকে মার্ক করে নেই, মানে দেখো এই যে দাগটা যেটা রয়েছে এটা আমার ক্ষেত্রে এই দাগটা হচ্ছে এই আমার ডান দিকের এই দিকটাতে রয়েছে। আর দেখো এইখানেতে এই যে দাগটা আছে এই দাগটা হচ্ছে মোটা দাগ। তো এই মোটা দাগটাকে মার্ক করে রেখে দেবে এই জায়গাটাতে, এই যে এরম ভাবে মার্ক করে রেখে দেবে। তো এই দুটো হচ্ছে দুই প্রান্তের দুটো হচ্ছে মোটা দাগ। এইবারেতে যেটা করবে কি, এই যে মোটা দাগটা আছে এবারেতে স্কেল নেবে। স্কেল নিয়ে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে খুব নিখুঁতভাবে তোমরা এখানেতে স্কেল ফেলবে। স্কেল ফেলে দেখবে যে এইখানেতে দূরত্বটা কত আছে। এই যে দেখো এইখানে এই যে মোটা দাগটা আছে এই মোটা দাগটা অববাহিকার এইখানটাতে টাচ করেছে, এই বাউন্ডারির এই জায়গাটাতে, আর এই পয়েন্টটাতে টাচ করেছে এই জায়গাটাতে এইখানটাতে। এখানেতে তোমরা কি করবে, এই দুটো পয়েন্ট মার্ক করে নিয়ে তোমরা সিম্পলি হচ্ছে স্কেল ফেলবে। স্কেল ফেলে তোমরা দেখবে যে কিভাবে হচ্ছে এই এই মানে স্কেল ফেলে দেখবে যে দূরত্বটা কত আছে। তো দেখো এইখানে দেখো ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো যে এই যে দুটো দাগ এইখানে রয়েছে, এখানে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, তারপরে দেখো এই ছোট যে দাগ আছে এই একটা দুটো তিনটে, আর এইখানেতে এই দেখো এখানেতে রয়েছে এই চারটে, মানে 4 নাম্বার যে দাগ রয়েছে এই 4 নাম্বার দাগেতে হচ্ছে এটা টাচ করেছে। তার মানে এইখান থেকে এইটার যে দূরত্বটা এই দূরত্বটা কত হলো 2.4। এবারে এই যে 2.4 আছে এই 2.4 কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো,
আমরা 2.4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে নিই তাহলে আমরা পাবো হচ্ছে 1.2। ঠিক আছে, তো দেখো এবারেতে আমাকে করতে হবে কি, যে এইখানে থেকে এই যে এইটা হচ্ছে 1 আর এইখানে থেকে এই হচ্ছে 2, এই 1.2 মানে এই ছোট দাগ দুটো, এই একটা এই দুটো। তো এইখানটাতে আমরা কি করব, আমরা মার্ক করে নেব এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা মার্ক করে নিলাম। ঠিক একই রকম পদ্ধতিতে আমরা করব কি, আমরা দেখে নেব যে এই যে এদিকের যে মোটা যে দাগটা আমরা চিহ্নিত করেছিলাম এই পাশেতে, এই মোটা দাগটা এই অববাহিকার যে সীমানা আছে সেখানে কোথায় টাচ করছে। তো দেখো একটা হচ্ছে এইখানটাতে করেছে আর একটা এই জায়গাটা থেকে করেছে এই মোটা দাগটা। এবারে দিয়ে কি করবে, যথারীতি এই যে মোটা দাগ আছে সেম একই রকম ভাবে এটাকেও মাপবে স্কেল ফেলে। তো দেখো এখানেতে যেটা মাপা হলো, এখানেতে দেখো পুরো পারফেক্টলি 4 সেন্টিমিটার আছে, পুরো এখান থেকে এই পর্যন্ত পুরো পারফেক্টলি 4 সেন্টিমিটার রয়েছে। তো এবারেতে এই যে 4 সেন্টিমিটারের যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা 2 সেন্টিমিটার হয়ে যায় হাফ করলে। তো দেখো এখানেতে এই 2 সেন্টিমিটার, তো এইখানটাতে বসিয়ে দেবে, এখানটাতে এই মার্কটা করে নেবে। এবার করে নেওয়ার পরেতে দেখো দুপাশের দুটো মার্ক হয়ে যাওয়ার পরেতে সিম্পলি হচ্ছে স্কেল ফেলবে, স্কেল ফেলে এই দুটো পয়েন্টকে স্কেল ফেলে এখান থেকে এই যে মাঝখানের যে লাইনটা আছে মিড লাইন, বেসিন মিড লাইনটা তোমরা ড্র করে দেবে। আমি আগে থেকেই ড্র করে রেখে দিয়েছিলাম, তো আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম। তো এরকম ভাবে এই মিড লাইনটাকে তোমরা ড্র করে নেবে। তো এইভাবে হচ্ছে এই মিড লাইনটাকে ড্র করতে হয়। তো স্ট্রেসিং গ্রাফ পেপার হলে এটা খুব সুবিধা হয়, কিন্তু নর্মালি কাগজের উপরে করতে গেলে এই যে মাপটা আছে এটা একটু 19-20 বেঁকে গেলে এই দাগটা একটু বেঁকে যাবে, মানে সরে যেতে পারে। তো সেই জন্য তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটা করার সময় তোমরা এই গ্রাফ পেপারকে ব্যবহার করবে। এবারে দেখো পরের যে কাজটা আমাদের করতে হবে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে ডিএ এবং ডিডির যে দূরত্বটা আছে সেটা হচ্ছে এই মিড লাইন থেকে আমরা বার করব। তো এবারে মিড লাইন থেকে বার করব। এইবারেতে একটা বিষয় তোমাদেরকে বলে দিই যে এইখানে দেখো এইখানে 6টা দাগ আমি টেনেছি এই জায়গাটাতে। তো আমরা যেটা করব কি, যে এরকম ভাবেই তোমরা করে নেবে, মানে এটা আমরা এই 6টা টি ফ্যাক্টর বার করব। 6টা টি ফ্যাক্টর বার করার পর আমরা সেটাকে অ্যাভারেজ করে মেন ভ্যালুটাকে পাবো। তো এইভাবে হচ্ছে তোমরা এই যে মিড লাইনটা টানার পরে হচ্ছে তোমরা করবে কি, যে এই মিড লাইনের এই জায়গা থেকে যে কোনো একটা জায়গা থেকে তোমরা এরকমভাবে ধরে নিতে পারো, যে কোনো একটা পয়েন্ট থেকে তোমরা শুরু যে পয়েন্ট থেকে করবে, এবং সেই শুরুর পয়েন্ট ধরো এই পয়েন্ট থেকে শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকে ধরে এই 2 সেন্টিমিটার অন্তর অন্তর পয়েন্ট করে নেবে, 2 সেন্টিমিটার অন্তর অন্তর। তো আমি করেছি কি, আমি এখান থেকে শুরু করেছি এই জায়গাটা থেকে, যাতে আমার ক্ষেত্রে এই জায়গাটাতে আমার সুইটেবল মনে হয়েছে, সেই কারণে আমি এখান থেকে করেছি। তো তোমরা তোমাদের বেসিন এরিয়াটা যেরকম আছে সেই অনুযায়ী, যাতে এই দাগগুলো মোটামুটি বেসিন এরিয়ার মধ্যে থাকে, তো সেই রকম ভাবে তোমরা দেখে সেটা করবে। তো দেখো এখানেতে 1 সেন্টিমিটার অন্তর অন্তরও করা যায়, কোনো অসুবিধা নেই। আবার 2 সেন্টিমিটার অন্তর অন্তর করা যায়, তবে তার থেকে বেশি তোমরা কেউ করবে না। নয় 1 সেন্টিমিটার অন্তর অন্তর করবে, নাহলে 2 সেন্টিমিটার অন্তর অন্তর করবে। তো আমি কি করেছি, আমি এখানে থেকে একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট, 2 সেন্টিমিটার অন্তর অন্তর আমি 6টা পয়েন্ট করে নিয়েছি। এইবারেতে দেখো এইখানেতে একটা বিষয়ের লক্ষ্য করো, এই যে দাগগুলো আমি করলাম, এই যে 6টা যে দাগ আমি কাটলাম, এই দাগটা আমার কোন দিকে কাটতে হবে। দেখো একটা নদী যে বয়ে চলেছে, দেখো যে এই যে আমার বেসিন মানে রিভার বেসিনের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার প্রধান নদীটা বয়ে চলছে বাঁ দিক থেকে ডান দিকে। এইবারেতে এই যে দাগগুলো আমি টেনেছি এই ডিএ এবং ডিডির দূরত্ব বার করার জন্যে, তো এই দাগগুলো আমি কোন দিকে কাটবো, মানে এটা এই পারেতে কাটবো নাকি এই পারেতে কাটবো, এই ডিস্টেন্সটা আমি কোন দিক থেকে বার করব, এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। তো এইটা বোঝার জন্য দেখো এখানেতে আমরা একটা ছবির সাহায্যে এই যে জিনিসটাকে খুব সুন্দর করে বুঝে নেব। তো দেখো এইখানেতে তোমরা দেখো দেখো আমার কাছে এখানেতে 3টে রিভার বেসিন আছে, 3টে সিচুয়েশন হতে পারে। তো এই জায়গাটা তোমরা একটু খুব ভালো করে দেখে নাও। দেখো প্রথম একটা যেটা ফার্স্ট যে রিভার বেসিন যেটা রয়েছে, দেখো এইটা। এবারে এই যে রিভার বেসিনটা আছে, এই রিভার বেসিনের মাঝখান থেকে এইটা হচ্ছে বেসিন মিড লাইন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে।
এবং দেখো এখানেতে এই যে প্রধান যে নদীটা আছে, এই নদীটা এই ডান দিক থেকে বাঁ দিকেতে বয়ে চলেছে। তো এটা হচ্ছে ডান দিক, এদিকটা হচ্ছে ডান দিক, আর এই ডান দিক থেকে বাঁ দিকেতে বয়ে চলেছে। এইবারেতে যদি এই যে বেসিন মিড লাইন থেকে নদীটা যেদিকে আছে, আমরা যদি নদী যেদিকে বয়ে চলেছে সেই দিকে যদি মুখ করে দাঁড়াই, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ডান দিকেতে হচ্ছে এই নদীটা অবস্থান করছে। অর্থাৎ বেসিন মিড লাইনের এই যে ডান দিকটাতে, মানে নদী প্রবাহের ডান দিকেতে এই নদীটা অবস্থান করছে। তো যে কারণেতে এই যে দাগগুলো আছে, এই ডিএ এবং ডিডি ক্যালকুলেশন মানে দূরত্ব নির্ণয় করার জন্য সেই দাগগুলো এই ডান দিকেতে হবে। এটা হচ্ছে প্রথম সিচুয়েশন। দ্বিতীয় সিচুয়েশনেতে এর উল্টোটা যদি হয়, দেখো দ্বিতীয় সিচুয়েশনেতে কি হচ্ছে, আমরা যদি এই 2 নম্বর বেসিনটাকে যদি আমরা দেখি, তাহলে দেখো এখানেতে নদীটা প্রবাহিত হচ্ছে এদিকে, এদিক থেকেই প্রবাহিত হচ্ছে এই জায়গাটা থেকে। এবারেতে এই নদীর প্রবাহের দিকে যদি আমরা মুখ করে থাকি, তাহলে দেখো এইটা হচ্ছে বেসিনের মিড লাইন। এই বেসিন মিড লাইনের এবারে দেখো বাঁ দিকেতে রয়েছে নদীটা। তো যে কারণেতে এই দাগগুলো, এই যে ডিএ এবং ডিডি ক্যালকুলেশনের দাগগুলো বাঁ দিকেতে হবে। অর্থাৎ এই বেসিন মিড লাইন থেকে নদীটা যেদিকে থাকবে, ডান দিক বা বাঁ দিক যেদিকে থাকবে, দাগগুলো হচ্ছে সেদিকেই টানতে হবে। এবারেতে 3 নম্বর যে সিচুয়েশন যেটা হতে পারে, দেখো নদী সবসময় যে ডান দিক বাঁ দিক হয়ে যাবে তা নয়, জিগজ্যাগ প্যাটার্নেতেও যেতে পারে। এইবারেতে এইখানটাতে তোমরা দেখো, এই 3 নম্বরেতে দেখো এখান থেকে নদীটা প্রবাহিত হয়েছে, এই দিক থেকেই প্রবাহিত হয়ে আবার এদিকে ঘুরেছে। অর্থাৎ এই যে বেসিন যে মিড লাইন আছে, এই মিড লাইনকে নদী দুবার ক্রস করেছে, একবার এখানেতে একবার এখানেতে। তো এরকম ভাবে যদি জিগজ্যাগ ভাবে যদি এরকম ভাবে যায়, তখন তোমরা কোন দিকে এই দাগগুলো টানবে, কারণ এদিকে বাঁ দিকেও টানা যেতে পারে, ডান দিকেও টানা যেতে পারে। এবার সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে এই যে বেসিন যে মিড লাইনটা আছে, এই বেসিন মিড লাইনটা কোন দিকটাতে নদীর অংশটা বেশি আছে। তো দেখো এইখানেতে এই যে এটা হচ্ছে বেসিন মিড লাইন রয়েছে। তো এই বেসিন মিড লাইনের এই দিকেতে এই যে নদীর এই যে অংশটা আছে, এই যে এইটুকুনি অংশ যেটা রয়েছে, এইটুকুনি অংশটা বেশি আছে। সেই তুলনায় এইখানের এই যে অংশটা যেটা রয়েছে, এই অংশটা হচ্ছে কম রয়েছে। খালি চোখে দেখেই আমরা এটা বুঝতে পারছি। তো যে কারণেতে যে দিকের অংশটা হচ্ছে বেশি আছে, তো সেই দিকেতে হচ্ছে এই দাগগুলো তোমরা টানবে। তো এই 3টে সিচুয়েশন তোমাদের হতে পারে। এবং বেসিন এরিয়াতে নদীটা, প্রধান নদীটা কিভাবে অবস্থান করছে তার মিড লাইনটা ড্র করার পরেতে সেই অনুযায়ী এই ডিএ এবং ডিডি বার করার যে দাগগুলো হয়, সেই দাগগুলো তোমরা টানবে, টেনে দূরত্বটাকে বার করবে। এবারেতে আমরা আমাদেরটাতে চলে আসি, কারণ আমাদের ক্ষেত্রে সিচুয়েশনটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই প্রথম রিভার বেসিনের এই যে সিচুয়েশনটা আছে, সেই সিচুয়েশনেতে আমাদেরটা হচ্ছে। তো এবার দেখো এইখানেতে দাগগুলো টানার পরেতে যেটা আমি বললাম যে আমরা এখানেতে 6টা দাগ নিয়েছি। তো এখানেতে আমি 6টা দাগ নিয়েছি। তো তোমাদের ক্ষেত্রে এটা তোমাদের রিভার বেসিনের এরিয়া বুঝে তোমরা সেভাবে নেবে। তবে এই দাগগুলোর মধ্যে দূরত্বটা এই যে ইকুয়াল দূরত্ব যেন হয়। অর্থাৎ যদি 1 সেন্টিমিটার অন্তর অন্তর টানো, তাহলে প্রত্যেকটা দাগ যেন 1 সেন্টিমিটার অন্তর অন্তর হয়। আর যদি 2 সেন্টিমিটার অন্তর অন্তর টানো, তাহলে 2 সেন্টিমিটার অন্তর অন্তর যেন হয়। এবার এতে সিম্পলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানেতে নাম্বারিং করে দেবে। নদীটার উৎস থেকে মোহনা পর্যন্ত বা অন্য যে নদীতে যদি মেশে সেই পর্যন্ত এই নাম্বারিংটা করবে। তো দেখো এখান থেকে এই নদীটা শুরু হয়েছে এবং গিয়ে এখানেতে গিয়ে শেষ হয়েছে। তাহলে আমি শুরুর এই জায়গাটা থেকেই নাম্বারিংটা করে দিলাম, 1 2 3 4 করে, এখানে 6। এবারেতে আমাদের সিম্পলি যেটা করতে হবে, দেখো আমি এখানে একটা দাগ টেনেছি এবং একটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে, এই দূরত্বটা হচ্ছে আমার ডিএ, এইখান থেকে এই পর্যন্ত। তারপরে দেখো এখান থেকে একদম এই পুরো যে দূরত্ব যেটা রয়েছে, এটা হচ্ছে আমার ডিডি। তো সেই জন্য আমি একটা দাগ দিয়ে দুটো দূরত্বকে মেপে নাও। এবারে যে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ছক, আমাদের একটা চার্ট বানাতে হবে। ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা চার্ট বানাতে হবে, যে চার্টটাতে আমরা হচ্ছে এই যে মাপগুলো আছে, যে দূরত্বগুলো আছে, সেই দূরত্বগুলোকে আমাদের লিখতে হবে। তো দেখো চার্টটা হচ্ছে এরকম ভাবে তোমরা হচ্ছে সুন্দর করে এই চার্টটাকে বানিয়ে নেবে। এই চার্টটাতে তোমরা হচ্ছে এই কলামগুলো রাখবে। প্রথম কলামেতে নাম্বার অফ অবজারভেশনস। তো দেখো আমাদের নাম্বার অফ অবজারভেশনস হবে হচ্ছে 6টা, কারোর 3টে হতে পারে, 4টে, 5টা বা আরো বেশি হতে পারে। তো আমার ক্ষেত্রে 6টা।
তারপর দেখো এখানেতে এই যে ডিএ, ডিস্টেন্স ফ্রম দ্য বেসিন মিড লাইন টু দ্য মেইন রিভার চ্যানেল, অর্থাৎ ডিএ। তো এই ডি এর যে মাপ, আর সব মাপ হচ্ছে সেন্টিমিটারেতেই নেব আমরা। তো সেই মাপের জন্য, মাপগুলো লেখার জন্য একটা কলাম, তারপরে ডিডির মাপগুলো লেখার জন্য একটা কলাম, অর্থাৎ ডিস্টেন্স ফ্রম দ্য বেসিন মিড লাইন টু দ্য বেসিন মার্জিন, অর্থাৎ ডিডির লেখার জন্য একটা। এবার টি ফ্যাক্টরটা বার করার জন্যে আমাদের একটা কলাম করতে হবে। 6টা আমাদের অবজারভেশন, সেই জন্য 6টা টি ফ্যাক্টর বেরোবে, এবং 6টা টি ফ্যাক্টরের পরেতে আমরা সেটাকে অ্যাভারেজ করব, এবং এই যে ভ্যালুটা যেটা রয়েছে অ্যাভারেজ ভ্যালু, এটাকেই আমরা ফাইনাল ভ্যালু হিসেবে ধরবো, এবং এই অনুযায়ী ইন্টারপ্রিটেশনটা করব, বা আমরা টি ফ্যাক্টরটাকে বার করবো যে কি অবস্থায় এই রিভার বেসিনটা আছে। তাহলে চলো এবার মাপগুলোকে আমরা নিয়ে নিই, কারণ আমি অলরেডি মাপগুলোকে লিখে রেখেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে হচ্ছে এই মাপগুলো নেবে এবং এতে লিখবে। তো এবারে তো দেখো এই যে দাগগুলো আমি টেনেছি এই প্রথমেতে। তো এবারেতে সিম্পলি হচ্ছে স্কেল দিয়ে তোমরা হচ্ছে মাপগুলোকে নেবে, এবং নেওয়ার সময় যতটা সূক্ষ্মভাবে নেওয়া যায় নেবে। তো দেখো এবারেতে এই পয়েন্ট থেকে এখানেতে এই যে দাগটা আছে, দাগটা টানার জন্য তোমরা কি করবে, এই যে স্কেলের যে বড় দাগ আছে, এই বড় দাগ এই মিড লাইনটাতে টাচ করবে, এই পয়েন্টটাতে টাচ করে হচ্ছে শক্ত করে ধরে দাগগুলো টেনে দেবে। কিংবা যদি তোমাদের সুবিধা হয় তাহলে তোমরা সেট স্কোয়ার ব্যবহার করতে পারো, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা সেট স্কোয়ার ব্যবহার করেও দাগগুলোকে হচ্ছে এই মিড লাইনের সঙ্গে সমান্তরাল করে তোমরা টানতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তো এর জন্য দেখো তোমাদেরকে এই সেট স্কোয়ারটাকে প্রথমে এই মিড লাইনের সঙ্গে সমান্তরাল করে নিতে হবে, এবং এই পয়েন্টগুলোর সঙ্গে করে মানে মিলিয়ে নিয়ে তোমাকে এই সেট স্কোয়ারটা দিয়ে এখানটাতে সাপোর্ট দিতে হবে, যেরকম ভাবে টানতে হয়। তো এবারে এরকম ভাবে এক একটা পয়েন্টেতে এরকম সরাবে, সরিয়ে হচ্ছে দাগগুলোকে টেনে দেবে। ঠিক আছে, তো সেট স্কোয়ার ব্যবহার করতে পারো, স্কেলে কমফোর্টেবল হলে স্কেল ব্যবহার করতে পারো, তবে খেয়াল রাখবে দাগগুলো যেন এই মিড লাইনের সঙ্গে যেন লম্ব হয়, মানে সমান্তরাল যেন হয়, বেঁকে যেন না যায়, তাহলে ওই দূরত্ব যেটা আমাদের লাগবে সেই দূরত্বটাতে গরমিল দেখা দেবে। তো আমি স্কেল দিয়েই টেনেছি, এবং স্কেল দিয়ে আমি এই মাপটাকে নিচ্ছি, দেখো তোমরা সবাই। তো এই পয়েন্টটা থেকে আমি প্রথমেতে এখানেতে বসালাম, এবং দেখো এই পয়েন্টটা থেকে ফার্স্টেতে আমাদের কি হচ্ছে, দেখো প্রথমে আমরা ডি এর যে মাপটা আছে সেই ডি এর মাপটাকে আমরা ফার্স্টেতে নেব। তো ডি এর যে মাপটা আছে, দেখো ডি এর মাপ এখান থেকে এই নদী পর্যন্ত হবে। তো ডি এর মাপ এখানে দেখো আছে 1.4। তো ডি এর মাপটা রয়েছে 1.4। তো আমি এইখানে লিখে রাখবো, এই ভিতরের যেটা লিখবো সেটা হচ্ছে এই ডি এটা, এই 1.4 আমি লিখে রাখলাম এটা। আর এর এই পাশেতে এই পুরো যে মাপটা যেটা রয়েছে, দেখো এটা হচ্ছে তোমার এই 2.5, এই যে পরেরটা মানে ডিডির যে মাপটা আছে। তো আমি এইখানটাতে ডিডির মাপটা লিখে রাখছি এরম ভাবে। তারপরে তো দেখো এই 2 নাম্বার যে পয়েন্ট যেটা রয়েছে, 2 নাম্বার পয়েন্টেতে তোমার হচ্ছে মাপ কত হচ্ছে, এখান থেকে পুরোপুরি 2, আর এখানে দেখো খুব ভালো করে দেখলে 1, বা তোমার হচ্ছে একটু সরিয়ে যদি নেওয়া যায় তাহলে এটা হচ্ছে, হ্যাঁ এটা 1 হবে না, এটা পুরোপুরি 2 হচ্ছে। তো এই ডি এটা হচ্ছে এখানেতে 2, মানে 2.0 হলো। আর তারপরেতে দেখো ডিডির মাপটা হচ্ছে এখানেতে বসিয়ে এখানে পুরোপুরি আমি 3 পাচ্ছি, 3 তো পেলাম আমি এখান থেকে, তারপরেতে 3.3। তো এর পুরো যে মাপটা যেটা রয়েছে এটা হচ্ছে 3.3। ঠিক একই রকম ভাবে 3 নাম্বার পয়েন্টের মাপটা আমি নিচ্ছি। তো দেখো 3 নাম্বার পয়েন্টের যে মাপটা রয়েছে সেটা হচ্ছে 2.5, আর এখানে দেখো একটা ছোট্ট দাগ রয়েছে, অর্থাৎ 2.6। তো এটা হচ্ছে 2.6। আচ্ছা, তারপরেতে দেখো এই যে পুরো যে মাপটা যেটা রয়েছে, এই পুরো মাপটা হচ্ছে 4 পয়েন্ট, এটা পুরোপুরি 4 পয়েন্ট, আর এখানে হচ্ছে 5। তো এটা হচ্ছে পুরোপুরি 4.5। তারপরে 4 নাম্বার যেটা রয়েছে, 4 নাম্বারের মাপটা যেটা আমরা নেব 4 নাম্বার পয়েন্টটাতে। তো 4 নাম্বার পয়েন্টের যে মাপটা যেটা রয়েছে, দেখো এটাতে 2.1 রয়েছে, এই হচ্ছে পয়েন্ট, এখান থেকেই 2, আর এখানে ছোট্ট একটা দাগ রয়েছে 2.1। তো প্রথমেরটা হচ্ছে 2.1, আর পরেরটা দেখো রয়েছে, আচ্ছা লিখে নিই আগে, 2.1। তো 2.1 হলো। তারপরেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে পুরোপুরি 4 পাচ্ছি আমরা, 4-এর পরেতে এখানেতে পাচ্ছি হচ্ছে 8টা ঘর, ছোট ঘর, এখানে 5 আর এই 3, মানে 4.8।
তো এখানে হলো 4.8। তারপরেতে 5 নাম্বার পয়েন্ট যেটা রয়েছে দেখো 5-এতে পুরোপুরি আমরা পাচ্ছি হচ্ছে 5-এ পুরোপুরি আমরা পাচ্ছি এখান থেকে এটা 1 সেন্টিমিটার, পুরোপুরি টোটালি সম্পূর্ণ 1 সেন্টিমিটার অর্থাৎ 1.0। আর তারপরেতে এটা পুরোপুরি যেটা রয়েছে দেখো এটা 2 তো পাচ্ছি, 2.5 হচ্ছে, এটা 2.5, তো 2.5। আর এইখানটাতে দেখো এই 6 নাম্বার যে পয়েন্ট যেটা রয়েছে, এই 6 নাম্বার পয়েন্টেতে তোমাদের রয়েছে হচ্ছে দেখো এখানটাতে 0.6 রয়েছে, দেখো 0.6, এইটা হচ্ছে 5, আর এখানে তার একটা ঘর রয়েছে, দাগ রয়েছে 0.6। আর পুরো যে মাপটা হচ্ছে, পুরো মাপটা 2.4, পুরো মাপটা হচ্ছে 2.4। তাহলে এটা হচ্ছে তোমার 0.6 আর এটা হচ্ছে 2.4। তো আমি সবগুলো মাপ দেখো এখান থেকে নিয়ে নিয়েছি, অর্থাৎ ডিএ এবং ডিডির যে দূরত্বটা আছে সেই দূরত্বটা আমি এখানে নিয়ে নিলাম। তো দেখো এই ভিতরের এই যে মাপটা যেটা রয়েছে এটা হচ্ছে ডিএ, আর এই পুরো যে মাপটা যেটা রয়েছে মানে এখান থেকে একদম বেসিনের এই বাউন্ডারি পর্যন্ত এটা হচ্ছে ডিডি। তো এবারেতে এই যে মাপগুলো রয়েছে আমার কাছে, যে আমি যেটা ছক যেটা বানিয়েছিলাম, যে চার্টটা বানিয়েছিলাম, সেই চার্টেতে নির্দিষ্ট কলাম অনুযায়ী, অবজারভেশন অনুযায়ী আমি পরপর হচ্ছে এই মাপগুলোকে বসিয়ে দিয়েছি। তোমরাও হচ্ছে তোমাদের এই চার্ট অনুযায়ী তোমরা যে যখন এই চার্টটা যখন তোমরা করবে তখন সেই চার্টেতে তোমরা এই যে মাপগুলো আমরা নিলাম, এই প্রত্যেকটা যে মাপ আছে এই প্রত্যেকটা মাপ তাদের কলাম অনুযায়ী পরপর হচ্ছে বসিয়ে দেবে। ডি এর ঘরেতে ডি এর যে মাপটা নিলে সেই মাপগুলোকে পরপর বসিয়ে দেবে, আর ডিডির ঘরেতে ডিডির যে মাপটা হলো সেইটাকে বসিয়ে দেবে। এখানেতে এই যে অবজারভেশন আছে এই অবজারভেশন অনুযায়ী। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টি ফ্যাক্টরের ক্যালকুলেশনটা করতে হবে। তো এই ক্যালকুলেশনটা করার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটরের মাধ্যমেতে আমরা এই যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমরা বার করব। এবার ফর্মুলা তো আমরা জানি যে টি ফ্যাক্টর বার করার জন্য ডিএ কে ডিডি দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের এই ভ্যালুগুলো বেরিয়ে যাবে। তো সিম্পলি তোমাদের কাছে যে সাইন্টিফিক ক্যালকুলেটর তোমরা যে ব্যবহার করো সেই সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যেই হচ্ছে আমরা করব। তো দেখো প্রথমে দেখো অবজারভেশন যে 1 আছে, অবজারভেশন 1 এর ডি এর ভ্যালু কত আছে 1.4। তো 1.4 রয়েছে ডি এর ভ্যালু, আর ডিডির ভ্যালু যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে আমি ডিভাইড করে দিলাম, ডিডির ভ্যালু 2.5 রয়েছে। এবার ইজ ইকুয়াল টু দিলাম, দেখো এখানেতে আমি ফিক্সেশন করে নিয়েছি, মানে এক ঘর পর্যন্ত আমি ফিক্সেশন করে নিয়েছি। এখানেতে ক্যালকুলেটারেতে দিচ্ছে হচ্ছে 0.56। তো এখানেতে ফিক্সেশন করে নেওয়া যায়, আমি এক ফিক্সেশনটা তোমার দেখিয়ে দিচ্ছি। দেখো এই মোডের বাটনটা টিপে হচ্ছে এই ফিক্সেশন 1। এবারে আমি চাইছি পয়েন্টের পরে একটা করেই সংখ্যা থাকবে, তো আমি 1 করে দিলাম। তো দেখো এখানেতে এই 0.6 হলো। তোমরাও এরকম করতে পারো, ফিক্সেশন করতে পারো বা ফিক্সেশন না করলেও কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা রাখতে পারো। তো এবার দেখো ফিক্সেশন করে নিলাম, করে নিয়েই ক্যালকুলেশনটা করব। তারপরে দেখো অবজারভেশন 2-তে রয়েছে দেখো 2, তারপরে ডিভাইড করলাম, ডিভাইড করে হচ্ছে 3.3। তো 3.3 করে দেখো আমার বেরোলো 0.6ই বেরোলো। তারপরে দেখো পরেরটা 2.6 আছে, ডিভাইড হচ্ছে 4.5, ডিভাইড করলাম, এটাও হচ্ছে 0.6 বেরোলো। তো 0.6 এখানেতে সব লিখে দিয়েছি। এবার দেখো পরেরটা রয়েছে 4 নম্বর অবজারভেশন 2.1, তাকে যদি আমি ডিভাইড করি 4.8 দিয়ে, তো দেখো এটা 0.4 এসছে, মানে এটা 0.4 এসছে। তারপরেতে অবজারভেশন 5 হচ্ছে 1.0 ডিভাইডেড বাই হচ্ছে 2.5, তো এটাও হচ্ছে 0.4 এসছে। তারপরে শেষ আমাদের যে অবজারভেশন যেটা রয়েছে অর্থাৎ 0.6 ডিভাইডেড বাই 2.4, এটা হচ্ছে 0.3 এসছে। তো আমরা 6টা টি ফ্যাক্টরের ভ্যালু আমরা বার করে ফেলেছি। আচ্ছা, এবারেতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে এই টি ফ্যাক্টর যেগুলোকে বার করলাম, 6টা পয়েন্টের টি ফ্যাক্টর যে বার করলাম, একে আমাকে 6 দিয়ে মানে প্রথমে যোগ করে নেব, যোগ করে নিয়ে আমাকে 6 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা অ্যাভারেজ ভ্যালুটা, অ্যাভারেজ টি ফ্যাক্টরের ভ্যালুটা আমরা চাইছি। তো যে কারণেতে আমরা প্রথমেতে এটাকে ডিভাইড মানে যোগ করব। তো দেখো আমি ক্যালকুলেটরেতে যোগ করে তোমাদেরকে দেখাচ্ছি। 0.6 প্লাস হচ্ছে 0.6 প্লাস 0.6 প্লাস হচ্ছে 0.4 প্লাস 0.4 প্লাস 0.3, তো হয়ে গেল। এবারে আমি ইজ ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে দেখো আমাকে যোগফল দিয়েছে 2.9, এটাকে আমি ডিভাইড করব 6 দিয়ে।
তো 6 দিয়ে আমি ডিভাইড করব, করে ইজ ইকুয়াল টু দেবো। দেখো ভ্যালু এখানেতে দিচ্ছে 0.5। তো আমাদের ক্ষেত্রে এখানেতে যে অ্যাভারেজ টি ফ্যাক্টর যেটা ভ্যালু যেটা দিচ্ছে সেটা হচ্ছে 0.5। তো এটাই আমাদের ফাইনাল টি ফ্যাক্টরের ভ্যালু। এবারেতে আমরা আমাদের যে ইন্টারপ্রিটেশন আছে, অর্থাৎ আমাদের এই যে বেসিন যেটা রয়েছে এই বেসিনেতে মানে টি ফ্যাক্টর কি ইন্ডিকেট করছে সেটা আমাদেরকে এবারেতে দেখতে হবে। তো দেখো এখানেতে আমরা যে একদম শুরুতে আমরা যে এই যে ভ্যালু যেটা পেয়েছিলাম, দেখো যে যদি হচ্ছে এই গ্রেটার দ্যান 0.5 যদি হয়, দেখো টি যদি 0 মানে গ্রেটার দ্যান 0.5, তো আমরা এটা 0.5ই আমরা ধরে নিচ্ছি। তো 0.5 যদি হয় তাহলে কি ইন্ডিকেট করছে, দেখো দ্য রিভার হ্যাজ মাইগ্রেটেড সিগনিফিকেন্টলি, স্ট্রাগলিং, টেকটনিক টিল্টিং অর অ্যাক্টিভ ডিফরমেশন। অর্থাৎ কিনা যেটা আমাদের এই যে রিভার বেসিন যেটা রয়েছে সেই রিভার বেসিনেতে এই নদী উল্লেখযোগ্যভাবে সরেছে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে দেখো এই যে যদি আমরা বেসিন এরিয়াটাকে যদি নিয়ে দেখি, তো দেখো এখানেতে আমাদের যে বেসিন যে এরিয়া এটা ছিল, তো দেখো আমি এই কাগজটাকে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো এই যে বেসিন এরিয়া যেটা আমাদের রয়েছে, দেখো এখানেতে এই যে আমাদের যে মিড লাইন যেটা রয়েছে, তো এই মিড লাইন থেকে আমাদের এই নদীটা কিন্তু সরেছে, অনেকটাই সরেছে। এবং প্রধান নদীটা দেখো এই যে বেসিন এরিয়া রয়েছে, বেসিন এরিয়ার যে বাউন্ডারি যেটা রয়েছে তার মোটামুটি কাছাকাছি, অনেকটাই কাছাকাছি অবস্থান করছে এবং মধ্যবর্তী অঞ্চল থেকে অনেকটা সরেছে। তো যেটাই আর কি আমাদের এই টি ফ্যাক্টরটা যখন আমরা বার করলাম, টি ফ্যাক্টরটাতে আমাদের যে ভ্যালুটা ছিল যে 0.5 যেটা দিয়েছে, তো সেটা ইন্ডিকেট করছে যে নদীটা উল্লেখযোগ্যভাবে সরেছে। আর যেটা ইন্ডিকেট করছে কি, যে টেকটনিক টিল্টিং এর ইন্ডিকেশন করছে, বা সক্রিয় ভূগাঠনিক যে বিকৃতি বা অ্যাক্টিভ যে ডিফরমেশন যেটা রয়েছে সেই ডিফরমেশনকে হচ্ছে ইন্ডিকেট করছে। তো এইভাবে হচ্ছে দেখো এই টি ফ্যাক্টর বার করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে এটাকে হচ্ছে ইন্টারপ্রিটেশন করতে হয়। তো আশা করি আজকে ভিডিওটির মাধ্যমেতে কিভাবে এই টি ফ্যাক্টর বার করতে হয় এবং কিভাবে তার ইন্টারপ্রিটেশন করতে হয় সেটা তোমরা শিখতে পেরেছো। তো ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।